আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল অনার্স এবং ডিগ্রি সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এই লেকচারটি হচ্ছে না টেনে পুরোপুরি দেখো তাহলে হচ্ছে তোমাদের জন্য বেশ উপকৃত হবে বলে বিশ্বাস করি এবং এখান থেকে যে নিয়মিত প্রশ্ন আসে এবং প্রশ্নগুলোর আনসার দিতে পারবে বলে আশা করি। তো আজকে যে টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব, আবার অনেকে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বও বলে, ইংরেজিতে যেটাকে বলে কোয়ান্টিটি থিওরি অফ মানি। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। ওকে, আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করেছি এই তত্ত্বটাকে এবং সেগমেন্টগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে প্রাথমিক আলোচনায় আমি বলবো যে এই তত্ত্বটার সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হচ্ছেন আরভিং ফিশার। এই ভদ্রলোক ছিলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 1911 সালে উনি একটা বই লেখেন। 1911 সালে একটা বই লিখেন, বইটির নাম হচ্ছে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। পারচেজিং পাওয়ার অফ মানি এবং বইটি লিখেছেন 1911 সালে। তো এই বইতে আরভিং ফিশার অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য এই দুইটার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে ওনার এই লেখা অনুসারে এই তত্ত্বটা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিতি লাভ করে। তবে উনি হচ্ছে এই তত্ত্বের মৌলিক প্রবক্তা না। এর পূর্বে সাইমন নিউকম্ব নামে একজন ভদ্রলোক, একজন অর্থনীতিবিদ এই তথ্য সম্পর্কে হচ্ছে আলোচনা করেন, প্রারম্ভিক আলোচনা শুরু করেন। আর ফিশারের হাতে এই তত্ত্বটা হচ্ছে পরিপূর্ণতা লাভ করেন। এজন্য অনেকে একে হচ্ছে নিউকম্ব ফিশার তত্ত্বও বলে থাকে। তো এই তত্ত্বটার এখন আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ বিনিময় সমীকরণ। বিনিময় সমীকরণে লেখা আছে ওনার মূল বক্তব্যটাকে ওনার একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন। সমীকরণটা হচ্ছে এমবি ইকুয়াল পিটি। এম হচ্ছে মোট বিহিত মুদ্রার পরিমাণ। বিহিত মুদ্রা বলতে কি বোঝায়? বিহিত মুদ্রা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী যেই সব মুদ্রা প্রচলিত সেটা হচ্ছে বিহিত মুদ্রা। এম মানি সাপ্লাই, অর্থের মোট বিহিত মুদ্রার পরিমাণ, ইংরেজিতে বলে মানি সাপ্লাই। 2 ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ মানি, অর্থের গড় প্রচলন গতি। অর্থের গড় প্রচলন গতি বলতে কি বোঝানো হয়? অর্থের প্রচলন গতি বলতে বোঝানো হয় যে একটা অর্থ একটা নির্দিষ্ট সময়ে কতবার হাত বদল করে। ব্যাপারটা হচ্ছে যে 10 টাকার একটা নোট সমাজে আছে। এখন এই 10 টাকার নোট যদি 5 জনের হাত বদল করে একটা নির্দিষ্ট সময়, তাহলে এই 10 টাকাটা হচ্ছে 5 গুণন 10, 50 টাকার সমান সমাজে অর্থের যোগান তৈরি করবে। তো ভেলোসিটি অফ মানি, অর্থের প্রচলন গতি, মানে এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কতবার হচ্ছে হাত বদল করে। পি হচ্ছে প্রাইস লেভেল, সাধারণ দাম স্তর, আর টি হচ্ছে ট্রানজ্যাকশন, লেনদেনের পরিমাণ। ওকে, তো ফিশারের মূল বক্তব্যটা হচ্ছে যে যদি একটা নির্দিষ্ট সময় এই ভেলোসিটি অফ মানি, অর্থের প্রচলন গতি, এবং ট্রানজ্যাকশন, লেনদেনের পরিমাণ, এই দুইটা যদি স্থির থাকে তাহলে এই যে মানি সাপ্লাই আর দাম স্তর, অর্থের পরিমাণ এবং হচ্ছে দাম স্তর, এই দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক এবং অর্থের মূল্যের সাথে এই সম্পর্ক হচ্ছে বিপরীত। তার মানে হচ্ছে অর্থের পরিমাণ এবং দাম স্তরের সাথে
সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক এবং অর্থের মূল্যের সাথে এই সম্পর্কটা হচ্ছে বিপরীত। সম্পর্কটা এরকমভাবে আমরা ধরতে পারি যে যদি এম, প্রথমে বলতে হবে যে হচ্ছে অর্থের প্রচলন গতি এবং হচ্ছে লেনদেনের পরিমাণ এই দুইটা যদি স্থির থাকে, তাহলে এই অর্থের পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে দাম স্তর যেহেতু সমানুপাতিক তাহলে দাম স্তরও বেড়ে যাবে এবং ভ্যালু অফ মানি অর্থের মূল্যটা কমে যাবে। সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দাম স্তর বেড়ে যাবে এবং বেশি অর্থ যেহেতু হয়ে যাবে মুদ্রাস্ফীতির কারণে অর্থের মূল্যটা কমে যাবে। কারণ হচ্ছে বিএম এর আমরা সূত্রটা আমরা কিন্তু জানি 1/P, 1/, দাম স্তর। ওকে, এবং অর্থের পরিমাণ যদি কমে যায় তাহলে দাম স্তর হচ্ছে কমে যাবে এবং ভ্যালু অফ মানি অর্থের মূল্যটা বেড়ে যাবে। তার মানে এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এটার সাথে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। এইটাকে যদি আমরা এই যে অর্থের মূল্যকে যদি আমরা অর্থের পরিমাণকে যদি আমরা দ্বিগুণ করি দাম স্তর দ্বিগুণ হয়ে যাবে এবং অর্থের মূল্যটা অর্ধেক হয়ে যাবে এবং ভাইস ভার্সা অপোজিটভাবে সেম, অর্থের পরিমাণকে যদি আমরা অর্ধেক করি দাম স্তর অর্ধেক হয়ে যাবে, ভ্যালু অফ মানি অর্থের মূল্যটা দ্বিগুণ হয়ে যাবে। এইটাই হচ্ছে ফিশারের বক্তব্য, মূল বক্তব্য। তো এখন এই তত্ত্বটা হচ্ছে কতগুলো শর্তের উপর নির্ভর করে। তোমরা জানো যে প্রত্যেক তত্ত্বেরই অনেকগুলো শর্ত থাকে, সেই শর্তগুলো হচ্ছে যদি পালন করা হয় তাহলে ওই তত্ত্বটা হচ্ছে কার্যকর হয়। 1 নম্বরে বলেছে যে সমাজে হচ্ছে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা এবং মোট যোগানের মধ্যে ভারসাম্য থাকবে। তার মানে হচ্ছে একটা সমাজে হচ্ছে দ্রব্য সামগ্রীর যতটুকু চাহিদা থাকবে ততটুকু যোগান থাকবে। ওকে, 2 নম্বরে বলেছে যে পূর্ণ নিয়োগ অবস্থা বর্তমান। তার মানে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা বলতে কি বোঝানো হয়? যে উৎপাদনের সকল উপকরণগুলো হচ্ছে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত, বেকার অবস্থায় কেউ নাই। যদি একটা দেশে যত শ্রমিক থাকে শ্রমিকগুলো কাজ করতেছে, ভূমি হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় নাই, এছাড়া হচ্ছে মূলধন অলস অবস্থায় পড়ে নাই। তার মানে উৎপাদনের সকল উপকরণগুলো হচ্ছে ক্রিয়াশীল। 3 নম্বরে বলেছে যে অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা জানি অর্থের অনেকগুলো কাজ আছে, তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে মূল্যের পরিমাপক, সঞ্চয়ের ভাণ্ডার, স্থগিত লেনদেনের মান, অনেক কাজ আছে, কিন্তু এখানে হচ্ছে এই তত্ত্বে অর্থের শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে যে কাজটা, এই কাজটাকে দেখা হয়েছে। 4 নম্বরে বলেছে স্বল্পকালীন সময়ে অর্থের প্রচলন গতি, এই যে ভেলোসিটি, এটাকে স্থির রাখা হয়েছে এবং এর সাথে হচ্ছে লেনদেনের পরিমাণ এটাকেও স্থির ধরেছেন। 5 নম্বরে যেটা স্বল্পকালীন সময়ে লেনদেনের পরিমাণটা স্থির থাকবে এবং একদম শেষে যেটা আছে যে দাম স্তরকে নিষ্ক্রিয় উপাদান, দাম স্তর সক্রিয় উপাদান না, এখানে নিষ্ক্রিয় উপাদান হিসাবে এই তত্ত্বে ধরা হয়েছে। এই হচ্ছে অনুমিত শর্ত। ফিশারের মতে অন্যান্য দ্রব্য সামগ্রীর মতো অর্থের চাহিদা এবং যোগানও সমাজে সমান হতে হয়। অর্থের চাহিদা বলতে কি বোঝানো হয় তাহলে? তাহলে অর্থের চাহিদাটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন সেটাকে অর্থের চাহিদা বলে। তো অর্থের চাহিদা বের করার জন্য দাম স্তরকে যদি আমরা লেনদেনের পরিমাণ দিয়ে গুণ দেই তাহলেই হচ্ছে আমার অর্থের চাহিদা বের হয়ে যায়। আমি ধরে নিলাম এখানে যে আমি হচ্ছে একটা কলমের দাম হচ্ছে 5 টাকা, আর আমি কলম কিনলাম, এটা হচ্ছে পরিমাণ, কলম কিনলাম হচ্ছে 10টি কলম, তাহলে মোট অর্থের পরিমাণ দাঁড়ালো 50 টাকা। দাম হচ্ছে 5 টাকা এবং পরিমাণ 5, কলম কিনলাম 10টি, একটি কলমের দাম 5 টাকা, তাহলে 10টি কলম কিনতে আমার খরচ হয়েছে 50 টাকা। এটাই হচ্ছে অর্থের চাহিদা। ওকে, এরকমভাবে যে সমাজে যত দ্রব্য সামগ্রী আছে তাদের নিজ নিজ দাম দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে হচ্ছে যেই পরিমাণ অর্থ আসে ওটা হচ্ছে অর্থের চাহিদা। এখন হচ্ছে আরেকটা অংশ হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান বলতে কোনো নির্দিষ্ট সময়ে একটা সমাজে যেই পরিমাণ অর্থ প্রচলিত থাকে তার সমষ্টি হচ্ছে অর্থের যোগান। তো অর্থের যোগান বের করতে হলে
অর্থের পরিমাণকে অর্থের প্রচলন গতি দিয়ে গুণ করতে হয়। এমএস ইকুয়াল হচ্ছে এমভি, মানি সাপ্লাই ইকুয়াল হচ্ছে অর্থের পরিমাণ গুণ অর্থের প্রচলন গতি। তো ধরে নিলাম হচ্ছে সমাজে হচ্ছে 10 টাকার একখান নোট আছে, 10 টাকার। ওকে, ধরলাম এই 10 টাকা হচ্ছে 5 জনের হাত বদল করলো, তাহলে হচ্ছে সমাজে অর্থের যোগানটা হচ্ছে 50 টাকা। এরকম শুধু তো 10 টাকার নোট সমাজে থাকে না, যে 1 টাকার নোট থেকে শুরু করে হচ্ছে বাংলাদেশে 1000 টাকার নোট আছে, তাহলে প্রত্যেকটা নোটই হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে কতবার হচ্ছে হাত বদল করে, সেটা দিয়ে যদি আমরা গুণ দেই এবং শেষে যদি সবগুলো হচ্ছে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমাদের অর্থের যোগান বের হয়ে যায়। তাহলে ফিশার বলতে চেয়েছেন যে এই যে এমডি আর এই যে এমএস, অর্থের অর্থের চাহিদা এবং অর্থের যোগান, এই দুইটা সমান হয়ে যাবে সমাজে। ওকে, এরপরে দেখো যে আমরা বিনিময় সমীকরণের প্রসারণ, এর আগে যে বিনিময় সমীকরণটা আমরা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, সেখানে ছিল এমবি ইকুয়াল পিটি। ওকে, তা এখন এম বলতে কি বুঝিয়েছি আমি? এম বলতে বোঝানো হয়েছে যে সমাজে অর্থের বিহিত মুদ্রার পরিমাণ, অর্থের বিহিত মুদ্রার পরিমাণ। তো আধুনিক অর্থনীতিতে অর্থের বিহিত মুদ্রার পরিমাণের দিয়েই হচ্ছে মোট অর্থ সাপ্লাই, অর্থের যোগান বোঝায় না। এর সাথে আরও একটা অংশ আছে, যেটা হচ্ছে ব্যাংকে যে আমরা আমানত রাখি, 3 ধরনের আমানত রাখি, সেই আমানতের মধ্যে শুধুমাত্র চাহিদা আমানত, অথবা হচ্ছে ব্যাংক যেই আমানত তৈরি করে, সৃষ্ট আমানত, যেটাকে আমরা ঋণও বলি, এই 2 আমানত, এইটাও হচ্ছে অর্থ সরবরাহের উপাদান, অর্থের যোগানের উপাদান। যখন খুশি হচ্ছে গ্রাহক যে ব্যাংক থেকে তুলে নিয়ে আসবে, আবার ব্যাংকে জমা দিতে পারবে যেই অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা হচ্ছে চাহিদা আমানত। আর সৃষ্ট আমানত যেটা, সেটা হচ্ছে ঋণ যেটাকে বলে। তা এই যে অর্থের পরিমাণ, এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ। তাহলে এই যে ভি প্রাইমটা হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি, আর এম প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ। আর এটা হচ্ছে এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, এটা হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি। আর এটা দাম স্তর, আর এটা ট্রানজ্যাকশন, লেনদেনের পরিমাণ, এটা তোমরা জানো। তাহলে এখানে কি দাঁড়ায়, এটার সম্পর্কে যদি আমরা বলি, তাহলে যদি আমার ভি বিহিত মুদ্রার প্রচলন গতি, ভি প্রাইম ব্যাংক অর্থের প্রচলন গতি, এবং টি লেনদেনের পরিমাণ, এইটা যদি স্থির থাকে, তাহলে এম প্রাইম মুদ্রার পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ, এই দুইটাকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে এর সাথে দাম স্তরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যদি হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ, এই দুইটা যদি বেড়ে যায়, তাহলে দাম স্তর বেড়ে যাবে এবং এর সাথে ভ্যালু অফ মানি হচ্ছে কি হবে, কমে যাবে। এবং হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ, এই দুইটা যদি হচ্ছে কমে যায়, তাহলে প্রাইস লেভেল ও দাম স্তরটা কমে যাবে এবং অর্থের মূল্যটা বেড়ে যাবে। এবার আমরা এই তত্ত্বটিকে গাণিতিক উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই তত্ত্ব বলা হয়েছে যে অর্থের পরিমাণকে যদি আমরা পরিবর্তন করি, অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে দাম স্তর বাড়বে এবং দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমবে। তো ব্যাপারটা আমরা গাণিতিক উদাহরণের সাহায্যে দেখি। আমরা ধরে নেই এখানে এই সমীকরণ, এখানে এই সমীকরণ থেকে হচ্ছে আমরা দাম স্তর বের করব। তা আমরা এখানে ধরে নেই যে এম বিহিত মুদ্রার পরিমাণ হচ্ছে 1000 টাকা, আর বিহিত মুদ্রার প্রচলন গতি যেটা ভি, সেটা হচ্ছে 5। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ হচ্ছে এম প্রাইম, এটা 500, আর ব্যাংক অর্থের প্রচলন গতি এটা 2, আর লেনদেনের পরিমাণ টি, এই ট্রানজ্যাকশনটা হচ্ছে 100। ওকে,
এখন আমরা দেখি যে এই অবস্থায় আমাদের দাম স্তর কত বের হয়। এই সূত্রে আমরা হচ্ছে এই ভ্যালুগুলোরে পুট করব। পি ইকুয়াল এম ভি এম প্রাইম ভি প্রাইম টি। ওকে, তাহলে এম এর মান হচ্ছে 1000, বি হচ্ছে 5, এবার প্লাস এম প্রাইম হচ্ছে 500 আর ভি প্রাইম হচ্ছে 2 এবং টি এর মান হচ্ছে 100। ওকে, তাহলে এখানে কত আসে? এখানে 5000 যোগ এখানে হচ্ছে 1100, এখানে হচ্ছে 6000, 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসে 60। তাহলে আমার দাম স্তর কত আসলো? আমার দাম স্তর আসলো, এটা হচ্ছে পি এর মান, আমার দাম স্তর আসতেছে এখানে 60 টাকা। এবার হচ্ছে অর্থের মূল্যটা আমাকে বের করতে হবে। ভ্যালু অফ মানি যদি আমি দেখাই তাহলে এখানে ভ্যালু অফ মানি কত বের হয়? আচ্ছা, ভ্যালু অফ মানি দাঁড়াবে, ভ্যালু অফ মানি হচ্ছে 1 বাই দাম স্তর ইকুয়াল 1/60। এটা হচ্ছে দাম স্তর বের হলো আমার। এই উদাহরণ থেকে আমার দাম স্তর বের হলো হচ্ছে 60 টাকা এবং হচ্ছে ভ্যালু অফ মানি অর্থের মূল্য বের হলো হচ্ছে 1/60। এখন আমরা যদি এই উদাহরণটাকে আমরা যদি এভাবে লিখি যে অর্থের পরিমাণ হচ্ছে আমি দ্বিগুণ করে দিই, তাহলে অর্থের পরিমাণ যদি আমি দ্বিগুণ করি এবং তোমরা জানো যে ভি প্রাইম টি এটা স্থির থাকবে, ভেলোসিটিটা স্থির থাকবে, ট্রানজ্যাকশনটা স্থির থাকবে, লেনদেনের পরিমাণটা স্থির থাকবে, তাহলে কি দাঁড়ায়? এটাকে যদি আমরা দ্বিগুণ করে দেই, এখন এম এর মান কত হবে? এম এর মান হচ্ছে এখন 1000 ছিল, এখন হবে 2000। তাহলে ভি এর মান হচ্ছে, ভি এর মান কি থাকবে? ভি এর মান অবশ্যই স্থির থাকবে, 5 থাকবে। এম প্রাইম হচ্ছে 500 ছিল, এখন হয়ে যাবে 1000। আর ভি প্রাইমের মান তো অবশ্যই হচ্ছে আগেরটা স্থির থাকবে, টি সমান সমান 100, এইটাও স্থির থাকবে। তাহলে এখন আমরা প্রাইস লেভেলটা বের করি। পি ইকুয়াল এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ভাগ হচ্ছে টি। তাহলে এম ভি এর মান কত? এম এর মান হচ্ছে এখন 2000 গুণ ভেলোসিটি কত? 5 আগেরটাই, যোগ এম প্রাইম কত এখন? 1000 গুণ ভেলোসিটি কত? ব্যাংক মুদ্রার ভেলোসিটি কত? এটা স্থির 2 আর টি এর মান হচ্ছে 100। তাহলে কত দাঁড়ায়? 5 দুগুণে 10, এখানে হচ্ছে 10,000 যোগ 2000, এখানে 100, এখানে কত হয়? 12,000, এখানে সমান 120। তাহলে তুমি একটা জিনিস দেখো যে এখানে হচ্ছে আমি কি করলাম, আমার হচ্ছে প্রথম অংশে হচ্ছে দাম স্তর কত? 60, এখন এখানে দাম স্তর হচ্ছে 120। শুধুমাত্র আমাদের হচ্ছে এই যে ব্যাংক মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংকের মুদ্রার পরিমাণ, এই দুইটাকে যদি আমরা দ্বিগুণ করে দেই, ভেলোসিটি দুইটার ক্ষেত্রেই, বিহিত মুদ্রার ক্ষেত্রে এবং ব্যাংক অর্থের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই যদি স্থির থাকে, ট্রানজ্যাকশন স্থির থাকে, তাহলে দেখো যে অর্থের পরিমাণ যদি আমি দ্বিগুণ করি তাহলে আমার প্রাইস লেভেল দেখো দ্বিগুণ হয়ে গেছে। এখানে প্রাইস লেভেল হচ্ছে 60, এখানে প্রাইস লেভেল হচ্ছে 120। ওকে, তাহলে আমি দাম স্তর দেখলাম, এখানে দেখলাম পি সমান হচ্ছে 60 আর এখানে পি সমান 120, 120, এখানে 60 আর 120, শুধুমাত্র
এখানে বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার ভেলোসিটি, বিহিত মুদ্রার অর্থের প্রচলন গতি এবং ব্যাংক অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ যদি স্থির থেকে আমরা যদি বিহিত মুদ্রার পরিমাণ এবং হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণকে যদি আমরা দ্বিগুণ করে দেই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দামের স্তর দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবং অর্থের মূল্য, এই যে প্রথম অংশের অর্থের মূল্য কত ছিল? অর্থের মূল্য ছিল 1/60। এখন যদি আমরা এখানে করি, তাহলে এখানে অর্থের মূল্য ভ্যালু অফ মানি ইকুয়াল হচ্ছে 1/প্রাইস লেভেল ইকুয়াল 1/120। এখানে দেখো যে এটার ক্ষেত্রে দেখো ভ্যালু অফ মানি অর্ধেক হয়ে গেছে 160, আর এখানে হচ্ছে 1/60 1/120। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে অর্থের পরিমাণ দ্বিগুণ করেছি, এই কারণে দামি স্তর দ্বিগুণ হয়েছে এবং অর্থের মূল্যটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে। ভাইস ভার্সা আমরা যদি উল্টাভাবে বলি যে এই ভি প্রাইমটি যদি স্থির থাকে, তাহলে এম প্রাইমের মান যদি আমরা অর্ধেক করি, তাহলে প্রাইস লেভেল আবার অর্ধেক হয়ে যাবে এবং অর্থের মূল্য হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এখন আমরা অর্থের পরিমাণ তত্ত্বকে চিত্রভিত্তিক বিশ্লেষণ দেখব। দুইটা চিত্রের সাহায্যে আমরা ব্যাপারটি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা হচ্ছে দেখো যে দামি স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক, আরেকটা হচ্ছে অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক। এবং তোমরা জানো যে দামি স্তরের সাথে অর্থের মূল্যের একটা ধনাত্মক সম্পর্ক রয়েছে। অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দামি স্তর বেড়ে যায়, অর্থের পরিমাণ কমে গেলে দামি স্তর কমে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রে এক নম্বর চিত্রে হচ্ছে লম্ব অক্ষে হচ্ছে দামি স্তর দেখানো হয়েছে, আর ভূমি অক্ষে হচ্ছে অর্থের পরিমাণ দেখানো হয়েছে। এবং পি সমান ফাংশন অফ এম এস, কারণ হচ্ছে দামি স্তর হচ্ছে অর্থের পরিমাণের একটা অপেক্ষক। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই চিত্রে এ বিন্দুতে আমরা দেখি যে প্রাথমিক অবস্থায় আমার যদি অর্থের পরিমাণ OM0 হয়, OM0 যদি অর্থের পরিমাণ হয়, তাহলে আমার দামি স্তর দাঁড়ায় কত? OP0। ওকে, এখন যদি এই অর্থনীতিতে অর্থের পরিমাণটা বেড়ে যায়, OM0 থেকে OM1 হয়, OM0 থেকে OM1 হয়, তাহলে এই যে অর্থের পরিমাণ বেড়ে গেল, এই কারণে দেখো যে দামি স্তরটা বেড়ে গেছে, বিভিন্ন অনুসারে দামি স্তর বেড়ে গেছে। আগে ছিল OP0, এখন দামি স্তর বেড়ে OP1 হয়। অর্থের পরিমাণ বেড়ে যায়, দামি স্তর বেড়ে যায়। এখন একইভাবে আমরা যদি দেখি যে প্রাথমিক অবস্থায় যদি দামি স্তর OM0 এবং অর্থের পরিমাণ OM0 এবং দামি স্তর OP0 ধরি, এবং কোনো কারণে এখন যদি অর্থের পরিমাণটা কমে যায়, OM0 থেকে OM2 হয়, OM0 থেকে OM2 হয়, এখন দেখো এ বিন্দু থেকে সি বিন্দু, এখন দামি স্তর কমে OP0 থেকে OP2 হয়, OP0 থেকে OP2 হয়। মানে দামি স্তর অর্থের পরিমাণটা হচ্ছে OM0 থেকে OM2 হয়, দামি স্তরটা হচ্ছে OP0 থেকে OP2 হয়। তার মানে হচ্ছে কি, অর্থের পরিমাণটা কমে যাচ্ছে এবং দামি স্তরটা হচ্ছে কমে যাচ্ছে। তার মানে হচ্ছে অর্থের পরিমাণের সাথে দামি স্তরের সম্পর্ক ধনাত্মক। এটা হচ্ছে 1 নম্বর চিত্রের ব্যাখ্যা। এবার আমরা 2 নম্বর চিত্রের ব্যাখ্যা দেখি যে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা আমরা দেখতে পাই যে বিপরীত সম্পর্ক। কারণ অর্থের পরিমাণ যখন বেড়ে যাবে, অর্থের দামি স্তর বেড়ে যাবে কিন্তু অর্থের মূল্য কমে যাবে। আবার অর্থের পরিমাণ যদি কমে যায়, তাহলে হচ্ছে দামি স্তর কমে যাবে, অর্থের মূল্য বেড়ে যাবে। দেখি ব্যাপারটা। লম্ব অক্ষে অর্থের মূল্য এবং ভূমি অক্ষে অর্থের পরিমাণ দেখানো হলো, এবং যেহেতু দুইটা চলকের মধ্যে ঋণাত্মক সম্পর্ক, সেহেতু এই রেখাটা হচ্ছে নিচের দিকে নামবে। তা এখন দেখো তোমরা যে হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি ধরি অর্থের পরিমাণটা হচ্ছে OM0, এই অবস্থায় দেখো হচ্ছে অর্থের মূল্য OVM0 এখান থেকে শুরু করে এই যে অর্থের মূল্য OVM0। ওকে, এখন যদি অর্থের পরিমাণ বেড়ে যায়, OM0 থেকে OM1 হয়, অর্থের পরিমাণ বেড়ে গেল, এই যে দেখো যে অর্থের মূল্য কমে গিয়েছে, OVM0 থেকে OVM1 হয়। অর্থের পরিমাণ বাড়ল কত? OM0 থেকে OM1 হয়, এবং অর্থের মূল্য দেখো এটা বাড়ছে, কিন্তু অর্থের মূল্য OVM0 থেকে কমে OVM1 হয়। অর্থের পরিমাণ বেড়ে গিয়েছে,
অর্থের মূল্য কমে গিয়েছে। একইভাবে যদি আমরা প্রাথমিক অবস্থায় চিন্তা করি, OM0 হচ্ছে অর্থের পরিমাণ এবং OVM0 আমার অর্থের মূল্য। তা এখন যদি আমি হচ্ছে অর্থের পরিমাণটা কমিয়ে দেই, OM0 থেকে কমে OM2, এতখানি থেকে এতখানি অর্থের পরিমাণ কমে গিয়েছে, তাহলে অর্থের মূল্যটা হচ্ছে বেড়ে গিয়েছে। দেখো, OM0 অবস্থায় অর্থের মূল্য কত ছিল? OVM0। এখন অর্থের পরিমাণটা হচ্ছে কমে গিয়েছে OM2 এখন দেখো অর্থের মূল্য বেড়ে গিয়েছে OVM2। তার মানে হচ্ছে OVM0 থেকে OVM2, অর্থের পরিমাণ কমে গিয়েছে, অর্থের মূল্য বেড়ে গিয়েছে। তার মানে হচ্ছে দুইটা চলকের মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক। তাহলে এই হচ্ছে আমার চিত্রভিত্তিক আলোচনা। মোটামুটি এই হলো অর্থের পরিমাণ তত্ত্ব। তো তত্ত্বটি বেশ বড় হয়ে গেল লেকচারটি, কিন্তু কিছু করার ছিল না, হচ্ছে পুরো অংশটি আসার জন্য। ওকে, তাহলে এই হচ্ছে আমার অর্থের পরিমাণ তত্ত্ব। তো এই তত্ত্বটার হচ্ছে প্রত্যেকটা তথ্যের মতো এই তত্ত্বের হচ্ছে অনেকগুলো সমালোচনা আছে। এখন সমালোচনা থাকবেই, তারপর হচ্ছে এই তত্ত্বের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। বিশেষ করে হচ্ছে স্বল্পকালীন সময়ে এই তত্ত্বটা কার্যকর না হলেও যেসব অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা বর্তমান, সেই সব অর্থনীতিতে দীর্ঘকালে এই তত্ত্বটা অবশ্যই কার্যকর হবে এবং এটা ঐতিহাসিকভাবেও প্রমাণিত। এবং এখান থেকে হচ্ছে নিয়মিত প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, তোমাদের সামনের পরীক্ষায়ও নিশ্চয়ই এখান থেকে প্রশ্ন আসবে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমি আরেকটা ব্যাপার, এইটা হচ্ছে এই তত্ত্বের উপরে একটা প্রশ্ন আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা হচ্ছে সলভ করে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো। আর এরকম ভিডিও যদি নিয়মিত পেতে হয়, এরকম লেকচার যদি নিয়মিত পেতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে ক্লিক করে হচ্ছে নিয়মিত নোটিফিকেশন পাবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।